আজকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে গণফোরামের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে প্রতিনিধিত্ব করছি। আমরা ইতিপূর্বে সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্য কমিশনকে স্পষ্ট জানিয়েছি এবং আপনারাও জানেন যে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন এবং আমাদের নেতা ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা বলেই সংবিধান সংশোধন করা যাবে না বা সংবিধান কোনো রকম জনস্বার্থে এটাকে হাত দেওয়া যাবে না, এর সাথে আমরা একমত না। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন সবসময় বলেছেন জনস্বার্থে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংযোজন করা যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট যে বর্তমান সরকার এবং গতকালকেও আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামনে এই কথাটা বলেছি যে বিদ্যমান সংবিধানের অধীনেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এই বিদ্যমান সংবিধানের অধীনেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। এই জন্য আমাদের সংবিধানে বিষয়টা পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন কোনো কিছুই করতে পারবে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে তা আগামী জাতীয় সংসদে নির্বাচিত সরকারের কাছে প্রস্তাব আকারে রাখা যেতে পারে। এই জায়গায় আজকে যে বিষয়গুলো আসছে, গণফোরামের পক্ষ থেকে আমরা ৭০ অনুচ্ছেদের পক্ষে মতামত প্রদান করেছি। অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত তারা সংবিধান সংশোধনের ব্যাপারেও আজকে একটি প্রস্তাব এনেছিল, এটার সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছি। গণফোরামের বক্তব্য অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য সকল ব্যাপারে দলের বিপক্ষে কিংবা একজন সংসদ সদস্য স্বাধীনভাবে তার মতামত দিতে পারবে। সংবিধান সংশোধনের ব্যাপারে ঐক্যমত্য কমিশন আজকে যে প্রস্তাব দিয়েছে আমরা দ্বিমত পোষণ করেছি এই কারণে যে আমরা অতীতে লক্ষ্য করেছি যে যখন যে সরকার ক্ষমতায় আসে সরকারের প্রধান কিংবা একজন ব্যক্তির ইচ্ছায় সেখানে সংবিধান বারবার সংশোধন করা হয়েছে এবং জনস্বার্থের পরিপন্থী অনেক বিষয়গুলো আসছে। সেই জন্যে সংবিধান সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন ইশতেহারে ঘোষণা দিতে হবে এবং যদি সেই দল নির্বাচিত হয় জাতীয় সংসদে সেটা আলোচনা করতে পারে এবং কোনো বিষয়ে সংসদ সদস্য দেশের স্বার্থে কিংবা জনস্বার্থের বিপক্ষে যদি ওই সংশোধনে হয় সেখানে তারা মতামত দান থেকে বিরত থাকতে পারে কিংবা ভিন্ন মত দিতে পারে। এটা আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। দ্বিতীয়ত আমরা আজকেও বলেছি যে এখানে তারা নিম্ন কক্ষের কথা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে, উচ্চ কক্ষের ব্যাপারেও ব্যবহার করেছে। আমরা গণফোরামের পক্ষ থেকে প্রথম থেকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে নই। পৃথিবীর খুব কম দেশেই এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে এবং সেখানে খুব বেশি সফল আসছে আমাদের মনে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটার বিপক্ষে আমরা মতামত দিয়েছি। পাশাপাশি এই ৭০ অনুচ্ছেদের ব্যাপারেও বলেছি যে এইটার আগে পরিষ্কার করা দরকার যে দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা, কারণ ৭০ অনুচ্ছেদ দলের প্রধান যিনি প্রধানমন্ত্রী হন তিনি সেখানে প্রভাবিত করেন। এই জন্য আমাদের গণফোরামের গঠনতন্ত্রে আছে যে দলের প্রধান যিনি হবেন তিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা সংসদের স্পিকার তিনি হতে পারবেন না। এই ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি এবং জানতে চেয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর সংসদীয় কমিটির ব্যাপারে আমরা বলেছি এটা ব্যালেন্স করা, কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে আমরা অতীতেও দেখেছি যেটা কিভাবে ফাংশন করবে সেগুলো বলা থাকে না। ফলে বিগত সরকারের সময়ও আমরা বিরোধী দলের অনেককে আমরা দেখেছি সভাপতি দেওয়া হয়েছে কিন্তু সেখানে জবাবদিহিতা কিংবা সেটাকে ফাংশন হয় নাই। এই জন্য শুধু বিরোধী দলকে দিলেই হবে না, এইটা কিভাবে যৌক্তিকভাবে কার্যকর করা যায় সেটার ব্যাপারে আমাদের মতামত আমরা তুলে ধরেছি। আর নারী আসনের ব্যাপারে আমরা বলেছি আমাদের দল গণফোরাম সহ বিভিন্ন দলেও আছে যে আমরা সেখানে নারীর জন্যে
আমরা বিশেষ করে একটা কোটায় রাখা আছে, আমাদের গণফোরামে 30% নারীর কথা আমরা আমাদের কমিটিতে বলেছি। সেই ক্ষেত্রে এখানে 50টি যে নারী আসন সংরক্ষিত ছিল, আজকে আমি আমার বক্তব্যে কেবল বলে এসেছি যে আমরা 100 নারী আসনে উন্নীতকরণের যে প্রস্তাব, তার সাথে গণফোরাম একমত, তবে অবশ্যই তা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে। এটাই ছিল আজকে আমাদের দলের পক্ষ থেকে মতামত। না, এটা হয়নি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচনটাই আমরা চাচ্ছি, কারণ আপনারা জানেন যে জাতীয় নির্বাচন করার মতো সক্ষমতাও বর্তমান সরকারের নেই, যেটা গতকাল আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সামনেই বলেছিলাম। তো এই জন্য এই সরকারের অধীনে আমরা শুধুমাত্র একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনই প্রত্যাশা করি।